আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড়ের নিচে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরিয়ে বাসস্থান তৈরি করে দেবার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারি এই উদ্যোগে সহায়তার জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। সংসদে কথা জানান মন্ত্রী, বলেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় সম্প্রতি পাহাড় ধসের কারণে বেশ কিছু প্রাণহানি ঘটেছে। এসব এলাকায় ইতিমধ্যে বিপুল সংখ্যক আশ্রয়কেন্দ্র চালুও করা হয়েছে। আশ্রিতদের জন্য সুপেয় পানি, স্যানিটেশন, খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে যেন পাহাড় ধসে আরও একটি প্রাণহানি না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাহাড় ধসে যে প্রতি বছর এখানে মৃত্যু সংঘটিত হচ্ছে, যারা পাহাড়ে বসবাস করে, পাহাড়ের নিচে বসবাস করে, আমাদের অনেক পরিত্যক্ত জমি রয়েছে, খাস জমি রয়েছে, আমাদের মন্ত্রণালয়ে মজাহারের জমি রয়েছে। আপনারা যদি সংসদ সদস্যবৃন্দ ওখানে এই সচেতনামূলক কাজটা করে দেন, তাহলে আমরা তাদেরকে নিরাপদ জায়গায় আমরা তাদের আশ্রয় কেন্দ্র বা বাড়ি বানিয়ে দিতে চাচ্ছি। সুতরাং আমি আশা করি মাননীয় সংসদ সদস্য বৃন্দ ওই অঞ্চলে যারা রয়েছেন তারা এই ব্যাপারে যদি আমাদেরকে সহযোগিতা প্রদান করেন, তাহলে ভবিষ্যতে যাতে পাহাড় ধসে মানুষের মৃত্যু সংঘটিত না হয়। প্রকৃতি বাঁচিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার। বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা বিশ্বের তৃতীয় স্থানে থাকার বিষয়টি গুরুত্বের সাথে নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এবছরের বৃক্ষরোপণ অভিযান মেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লড়াইয়ে বিশ্ব যখন লড়ছে, তেমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, আগামীর জন্য বৃক্ষরোপণ হচ্ছে বিনিয়োগ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি। আমরা পৃথিবীর বসবাস অযোগ্য তৃতীয় শহর হিসেবে ঢাকার অবস্থান শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। পাহাড় কাটা ও বন্য প্রাণী নিধন রোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে এগিয়ে নিতে হবে উন্নয়নকে। সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। এদিন বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক 2025 প্রদান এবং সামাজিক বনায়নের অংশীজনদের লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। সরকারি এই অনুষ্ঠানের কোনো পোস্টার, ব্যানার কিংবা কোথাও প্রধানমন্ত্রীর ছবি রাখা হয়নি। পরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে বৃক্ষমেলার স্টল ঘুরে দেখেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ ৫৪টি বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের ৫ম সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেয়। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল হলো, জানাচ্ছেন হাসান জাবেদ। তৎকালীন আওয়ামী লীগ সরকার 2011 সালের 30 জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনী আনে। জুলাই অভ্যুত্থানের পর সেই সংশোধনী চ্যালেঞ্জ করে সুজন সম্পাদক সহ কয়েকজন ব্যক্তি হাইকোর্টে রিট করলে ৫ম সংশোধনীর ৬টি বিধানকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে ৫ম সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।
বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখে তা খারিজ করে দেয় আপিল বিভাগ। আমাদের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান বাতিল করে নির্দলীয় তত্ত্বাবস্থা ফিরিয়ে আনা, গণভোটের অধিকার ফিরিয়ে আনা, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে সাংবিধানিক দায়িত্ব সেটাকে খর্ব করার যে অপচেষ্টা, সেগুলোকে আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। রায়ে কিছুটা সন্তোষ প্রকাশ করলেও পুরো রায় পাওয়ার পর রিভিউর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বদিউল আলম মজুমদার। বহু চড়াই উতরাই পার করে আমরা আজকের এই ঐতিহাসিক দিনে আমরা উপনীত হয়েছি। আমরা পুরোপুরি যেগুলো চেয়েছিলাম পুরোপুরি সেগুলো না পেলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তবে রায়কে ইতিবাচক মনে করছেন জামাতের আইনজীবী শিশির মনির। এই রায়ের ফলে সংসদের দায়িত্ব আরও বেড়ে গেল বলে মনে করেন তিনি। আপিল ডিসমিস হওয়ার মানে হলো হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা বহাল আছে। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের পূর্ণাঙ্গ কপি আমাদের কাছে আছে। সুতরাং আইন মন্ত্রণালয় বলেই আর সংসদের সামনে নতুন করে আপিলের ডিভিশনের জাজমেন্ট থেকে দেখার কিছু থাকবে না। ডিসমিস না হয়ে যদি অবজারভেশন হতো, ডিসপোজড অফ হতো, তাহলে অপেক্ষা করতে হতো। আপিল বিভাগের রায়ের ফলে সংবিধানের মৌলিক ভিত্তি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, একই সাথে গণভোটের বিধানও পুনর্বহাল হলো। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফেরায় ভবিষ্যতে আর ফ্যাসিবাদ চিরস্থায়ী হতে পারবে না বলে অভিমত দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। যে সংশোধনীগুলোর মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্টের চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য প্রক্রিয়া আনা হয়েছিল, এটা আলট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। অ্যাপেলেট ডিভিশন ওই একই কথা বলে দিয়েছেন যে এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনীর মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপির সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। ফলে সংসদ সদস্যের শপথ নিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সরওয়ার আলমগীরের প্রার্থিতার রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণার পর জামায়াতের মোহাম্মদ নুরুল আমিনের আনা ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে সরওয়ার আলমগীর রিট করলে হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করে। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নুরুল আমিনের লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। এতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরওয়ারের নির্বাচনের ফল স্থগিত হয়ে যায়। এদিকে আজ আপিলের রায়ের পর সরওয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তর চেষ্টাকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে তিনি এই আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের রথযাত্রাকে নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে সারা দেশে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী। প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অবহেলার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোটের বিষয়ে বিএনপির রাজনৈতিক অবস্থানের দায় দলটিকে আগামী শতাব্দী ধরে বহন করতে হবে, এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় উপেক্ষা করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
এদিকে ভোট কারচুপির কথা বলে জামায়াত ইসলামী স্বৈরাচারকে খুশি করছে এবং গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে একটি বিশেষায়িত তদন্ত সংস্থা গঠনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। নতুন অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা নিম্নবিত্তের সাধ্যের বাইরে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে সামান্য কমে জুনে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.16%। তবে ভোক্তাদের অভিযোগ, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। আর বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন করতে না পারলে মূল্যস্ফীতির সাধারণ মানুষকে স্বস্তি দেবে না। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীর চাকরি করেন মোহাম্মদ জিয়ারুল ইসলাম। বছরের পর বছর খাদ্যপণ্যের দাম বাড়লেও সে হারে তার বেতন বাড়েনি। তাই তো কেনাকাটায় বেশ সতর্ক তিনি। 12 ঘন্টায় 12,000 টাকা পাই, কিন্তু বাজারের যে দাম, সে দামে আমরা চলতে পারতেছি না। 12,000 টাকায় কোনো কিছু হয় না। এক মাসের ভিতরে মিনিকেটের দাম প্রথমে মনে করেন গত মাসে কেজিতে 4-5 টাকা বেড়ে গেছিল, বেড়ে যায় এই মাসে আবার 2 থেকে 3 টাকা কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ তথ্য বলছে, গত মে মাসের তুলনায় জুনে মূল্যস্ফীতি 9.42% থেকে নেমেছে 9.16%। সংস্থাটি বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাসে দেশে গড় মূল্যস্ফীতি ছিল 9.01%। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% আটকে রাখার লক্ষ্য নিয়েছে সরকার। চিনির দাম কেজিতে 4-5 টাকা বাড়ছে, কসমেটিক আইটেমগুলোর দাম 2-5 টাকা করে বাড়ছে, বরঞ্চ কিছু কিছু আইটেমের ওজনও কমাই দিছে। বাড়াবে 20 টাকা, কমাবে 5 টাকা, কমিয়ে বলবে যে আমরা জিনিসের দাম কমিয়ে দিয়েছি, কিন্তু সেটা হলে তো হবে না। 20 টাকা বাড়ায় যদি 25 টাকা কমায়, তাহলে আমরা জনগণ বুঝবো যে হ্যাঁ, জিনিসপত্রের দাম কিছুটা কমছে। এদিকে গড় হিসাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি তুলনামূলক বেশি। পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত ভারতে গড় মূল্যস্ফীতি 3.35%। শ্রীলঙ্কার প্রকাশ করা 4 মাসের মূল্যস্ফীতি 3.68%। নেপালের 3 মাসে 4.38%। এছাড়া গত 6 মাসে পাকিস্তানের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.94%, যেখানে বাংলাদেশের 9.01%। মিডল ইনকামের যারা আছে, তারা যেটা তাদের ইনকাম, বিশেষ করে যারা জব করে বিভিন্ন জায়গায়, তো ইনকাম তো বাড়েনি, ফিক্সড ইনকাম। তো সেখানে কিন্তু তাদের ওই ফিক্সড ইনকামের যে 2 বছর আগে তার যে খরচ, যে প্রাত্যহিক জীবন চালানোর জন্য যে খরচ, সেই তো 40 থেকে 50% অ্যাকচুয়ালি বেড়ে গেছে। আপনার সেই জায়গাটায় তো তার বেতন তো বাড়েনি, তো এটা অবশ্যই সেখানে ইম্প্যাক্ট করেছে। বিশ্লেষকরা বলছেন, দেশের বাজারে নিত্যপণ্যের অতিমূল্য কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারকে নিতে হবে সমন্বিত উদ্যোগ। কোনোভাবেই যেন দৃশ্যমান অদৃশ্য কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে, এটা কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। বাজার নিয়ন্ত্রণ নয়, বরং সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ। আর দ্বিতীয় হলো যে সাপ্লাই চেনের ভিতরে কোনো রকমের আর্টিফিশিয়াল ব্যারিয়ার থাকা যাবে না। এই পুরো সিস্টেমের মধ্যে যেন কোনো ধরনের চাঁদাবাজি না থাকে, বা কোথাও যে ট্রাক থামিয়ে তো সেখানে যে উৎকোচ আদায়, সেটা হয়তো রাজনৈতিকভাবেও যেমন সহ্য করা যাবে না, একই সঙ্গে যদি আইন শৃঙ্খলা বাহিনী অবৈধভাবে কাজ করে, তো সেটাও যেন কোনোভাবে সহ্য করা না হয়। খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আগাম মজুত বাড়াতে সরকারকে তৎপর হওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি করার অভিযোগে আলমাস সুপার শপকে 5 লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং মলে অভিযান চালিয়ে এই জরিমানা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে আলমাস সুপার শপ সহ কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ সময় দোকানে থাকা পণ্যগুলো সঠিক কোম্পানি থেকে নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। সরকারি রাজস্ব ফাঁকি দিতে অনেক প্রতিষ্ঠানে লাগেজের মাধ্যমে বিভিন্ন পণ্য এনে বিক্রি করছে বলে জানানো হয়। বিশ্বকাপ শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নয়, নিরাপদ ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে হচ্ছে আয়োজক শহরগুলোকে।
টরন্টোর ব্যস্ত সড়কগুলোতে দায়িত্ব পালন করছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক রেফারি। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি দর্শকদের নিরাপদে স্টেডিয়াম ও ফ্যান ফেস্টে পৌঁছে দিতেও কাজ করছেন তারা। পাশাপাশি রেফারিদের আদলে গাড়িগুলোকে হলুদ ও লাল কার্ড দেখিয়ে আলোচনায় তারা। কানাডার টরন্টো থেকে আরো জানাচ্ছেন কুশল ইয়াসের। কানাডার টরন্টো শহরের মূল কেন্দ্র বলা হয় ইউনিয়ন স্টেশনকে, আর এই ইউনিয়ন স্টেশনের বাইরে বের হলেই দেখা যাবে একজন ট্রাফিকের আদলে দাঁড়িয়েছেন রেফারির কাপড় পরিধান করা এক ব্যক্তি। তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন, ট্রাফিকের নিয়ন্ত্রণ করছেন, যারা পথচারী রয়েছেন তাদের সহায়তা করছেন এবং অনেককেই তিনি লাল কার্ড ও হলুদ কার্ড দেখাচ্ছেন। ম্যাচের আগে ও পরে সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে ওঠে স্টেডিয়াম এবং ফ্যানফেস্ট সংলগ্ন সড়কগুলো। এ সময় ট্রাফিক রেফারিরা গাড়ির গতি নিয়ন্ত্রণ, রাস্তা পারাপারে সহায়তা এবং জরুরি যানবাহনের জন্য করিডোর সচল রাখতে দায়িত্ব পালন করেন। আমরা খুবই হ্যাপি যে টরন্টো এবার ওয়ার্ল্ড কাপের ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছে। আমরা খুবই হ্যাপি। All the people, traveling from all over the world to come to Canada just to experience our culture, our way of life and stuff like that. টরন্টো ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন এসব ট্রাফিক রেফারি। তবে মাঠের মতো হলুদ ও লাল কার্ড ফুটবল প্রেমীদের বিনোদনের কারণ হয়ে দাঁড়িয়েছে। Well, it's an honor that our city is hosting the World Cup, and he's doing a great job helping the traffic for sure. I think it's beautiful. It's amazing. Cars here always breaking traffic rules. It's an entertaining way, and people are learning. বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন সফল করতে মাঠের বাইরেও হাজারো মানুষের নিরলস পরিশ্রম থাকে। টরন্টোর ট্রাফিক রেফারিরাও সেই অদৃশ্য নায়কদের একজন। 48 দলের বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা 104টি। সব মিলিয়ে 13টি ম্যাচ আয়োজন করেছে কানাডা। ভ্যানকুভার ও টরন্টো দেখিয়ে দিয়েছে বিশ্বকাপের আয়োজন কিভাবে করতে হয়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, টরন্টো, কানাডা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।